রাত 1টা বাজে। আমার স্বামী 8 কেজি মাছের ব্যাগ আমার হাতে ধরিয়ে দিয়ে কাটতে বলে হন হন করে নিজের রুমে চলে গেল। আমি তার যাওয়ার পানে তাকিয়ে আছি। একটা মানুষ কি করে এত নির্দয় হতে পারে? এত রাতে কেউ মাছ আনে? মাছগুলো নিয়ে রান্নাঘরে গিয়ে তার জন্য খাবার বেড়ে আমি তার রুমে গেলাম। খাবারটা আমি আমার স্বামীর সামনে রেখে চলে আসছিলাম মাছগুলো ফ্রিজে রাখবো বলে। পিছন থেকে আমার স্বামীর ডাক, কাল সকালে কিন্তু আমি মাছ ভাজা খাবো, তাই মাছগুলোকে এখনই কেটে রাখো, কালকে সকালে যেন আমি মাছ পাই। আমি আর কিছু বললাম না, মাথা নিচু করে রান্নাঘরে চলে আসলাম। বাবা মা শখ করে নাম রেখেছিল আলো, কিন্তু জীবনে আলোই আসলো না। অন্ধকার আর অন্ধকার দেখতে পাই। তারপর আবার আসলাম পানির জগ নিয়ে। আমি আমার স্বামীর সামনেই দাঁড়িয়ে আছি, উনি ওনার মতন খেয়েই যাচ্ছে। একটাবার জিজ্ঞাসাও করলো না যে আলো তুমি কি খেয়েছো? আমিও না, কার কাছ থেকেই বা কি আশা করি। বিয়ের 1.5 বছর হয়ে গেছে আর আমি মা হতে পারিনি। এর চাইতে বড় কষ্ট আর কি হতে পারে? তাকে একটা বাচ্চা দিতে পারিনি, আর তাই তো আমার এই দশা। আমার স্বামী খাবার শেষ করে শুয়ে পড়লো। আমি সবকিছু গুছিয়ে লাইট অফ করে রান্নাঘরের দিকে গেলাম। এইবারের নিয়ম, স্বামীর আগে কখনো স্ত্রী খাবার খেতে পারবে না। তাই রোজ আমার স্বামীর জন্য রাত 1টা-2টা পর্যন্ত অপেক্ষা করি। বাবা নামক মানুষটা নেই, তাই আমার এই অবস্থা। পাতিলে ভাত ছিল না, অল্প কয়টা ভাত ছিল। রান্নাঘরে দাঁড়িয়ে আমি ওই কয়টা ভাত খেয়ে মাছ কাটতে বসলাম। মাছের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, মাছ তুই আজকে না আসলেও পারতি। আজও আমার ঘুমানো যাবে না, জানিস তো আমি মাছ কাটতে পারি না। তারপরও অল্প শিখেছি আর কাটতেও দেরি হয়। এই জিনিসটা আমার স্বামী জেনেও নিয়ে এসেছে। কি আর করা, তোকে আমার এখন কাটতেই হবে। মাছ কাটতে কাটতে কথাগুলো নিজের সাথে একা একাই বলি। মাছ কাটতে কাটতে ভোর হয়ে গেল, আজান দিচ্ছে। আজ আর ঘুমাতে পারলাম না। মাছগুলো কেটে মাছগুলোকে ধুয়ে রেখে রুমের দিকে পা বাড়ালাম। নিজের রুমের কাছে এসে চুপ করে তাকিয়ে রইলাম। আমার রুম থেকে আমার স্বামীর খালাতো বোন বের হচ্ছে। আমাকে দেখে তো অবাক। আরে ভাবি, আপনাকেই তো খুঁজছি আমি। আপনি কোথায় ছিলেন? আমি রান্নাঘরে ছিলাম। আজকে কি নিতে এসেছো? ফোনের চার্জার নাকি চিরুনি নাকি টর্চ লাইট? আসলে আমার না চা খেতে ইচ্ছে করছিল, তাই আপনার কাছে এসেছিলাম। ভাবি 1 কাপ চা বানিয়ে দিতেন যদি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি নিয়ে আসছি। তখন বললো, না ভাবি থাক, এখন আর লাগবে না, এখন আর আমার ইচ্ছে করছে না চা খেতে। কথা বলেই দ্রুত নিজের রুমের দিকে পা বাড়ালো। আমি তার যাওয়ার পানে তাকিয়ে আছি। এটা নতুন কিছু না। পড়াশোনার জন্য আমার স্বামীর খালাতো বোন এবার সাথে থেকেই পড়াশোনা করছে। রোজ রোজ রাত বিরাতে আমাদের রুমে আসাটা তার রুটিন হয়ে গেছে। এ বিষয়ে আমি আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ির কাছে বলে আমাকে অনেক কটু কথা শুনতে হয়েছে। এরপর থেকে কিচ্ছু বলি না কাউকে। রাত বিরাতে ওকে চা আর নুডলস বানিয়ে দিতেই হবে, কারণ সে বাড়ির অতিথি আর অতিথিকে আপ্যায়ন করতে হয়। কথাটা অবশ্য আমার স্বামী আমার শাশুড়ি বলেছিল। রুমে এসে আমি বসেছি। রুমে এসে দেখলাম আমার স্বামী ঘুমাচ্ছে। আমারও খুব ঘুম পাচ্ছে, কিন্তু আমার আর ঘুমানো যাবে না। এইবারের নিয়ম হলো বউরা সকাল পর্যন্ত ঘুমায় না, সকাল হওয়ার আগেই তাদেরকে ঘুম থেকে উঠতে হয়। তাই রুম হালকা গুছিয়ে ঝাড়ু দিয়ে রান্নাঘরে চলে আসলাম। মাছগুলো ভেজে নিলাম। আমি খুব ভালোই রান্না করি, সবাই আমার রান্নার প্রশংসা করে। অবশ্য আমার ননদ আমার হাতের রান্না অনেক বেশি পছন্দ করে। আমার স্বামী তার বোনকেও অনেক বেশি ভালোবাসে। গতকাল আমার ননদ আমাদের বাসায় বেড়াতে আসে। স্বামীর সাথে একটু অভিমান করে আমার ননদ এ বাসায় চলে এসেছে। আমি আস্তে আস্তে সব মাছগুলোই রান্না করলাম। দুপুরে খাবার টেবিলে সবাই খাবার মুখে নিয়ে থুতু করছিল, কিন্তু আমার ননদ একটা টু শব্দও করেনি। তখন আমার শাশুড়ি বলতেছিল, এগুলো তুমি ইচ্ছা করে করেছো বৌমা, যাতে করে আমার মেয়ে খেতে না পারে। এত হিংসা পেটে নিয়ে থাকো কিভাবে? তখন আমার ননদ বলে উঠলো, আমা ছাড়ো না, এতদিন ধরে খাচ্ছি, কই কখনো তো এমন হয়নি, আজ প্রথমই এমন হয়েছে, তাই চুপ করো মা। ভাবির হাতের রান্না তো কতই খেলাম, কখনো তো লবণ মরিচ কম বেশি হয়নি, আর আজ হয়তো ভুল করে হয়েছে, আর না হয়তো গোপনে কেউ লবণ দিয়ে দিয়েছে। আমার স্বামীর খালাতো বোনের দিকে তাকিয়ে কথাটা আমার ননদ বলল। তখন আমার শাশুড়ি বলল, দেখ তুই যে মাইয়ারে দেখতে পারোস না সেই মেয়ে তোর কত প্রশংসা করে। আমার মেয়েকে দেখতে পারোস না তাই মাছে লবণ বেশি দিয়েছিস। তখন আমি বললাম, না মা, আমি সবকিছু ঠিকঠাকই দিয়েছিলাম এবং রান্না করার পর আমি নিজে চেক করে দেখেছি সবকিছু ঠিকই ছিল। তারপরও লবণ যে কিভাবে বেশি হয়ে গেল আমি বুঝতে পারছি না। তখন শাশুড়ি মা বলল, হ্যাঁ তুমি এটা বুঝবে কিভাবে, তোমার মন তো এখানে থাকে না। কতবার বলেছিলাম আমার ছেলেকে এরকম ফকিন্নির বাড়ি মেয়েকে বিয়ে করিস না, কিন্তু আমার কথা শুনোস নাই, বাপ্পলা মিলে আকাইমা মেয়ে আনছোস। ননদ তখন বলল, মা বাদ দাও না, ভাবি তরকারিতে আলু আর টমেটো দিয়ে আবার জাল করো, তাহলে দেখবা লবণ কমে গেছে। আমি বললাম ঠিক আছে। তখন আমার শাশুড়ির আগে ফুসতে ফুসতে ডাইনিং টেবিল থেকে চলে গেল। আমার স্বামী আমার দিকে তাকিয়ে আছে। তখন আমার স্বামীর খালাতো বোন বলে উঠলো, এইবার তো খুশি হয়েছো ভাবি, ঘরে অশান্তি ছাড়া কিছুই দিতে পারে না, বাপের বাড়ি থেকে কি কিছুই শিখে আসেনি? তখন আমার ননদ বলে উঠলো, রূপা তুই এইসব কথা কি বলতেছিস? তুই কি পারিস? তুই তো পারিস অন্যের সংসারে আগ বাড়িয়ে কথা বলতে। আমার ননদের সাথে আমার খালাতো ননদের একটা পর্যায়ে অনেক বেশি কথা কাটাকাটি হয়। এরপর আমার স্বামী বাহিরে চলে গেল। রাতের বেলা যখন আমার স্বামী বাসায় ফিরলো আমার সাথে কোনো কথাই বলছে না। আমি জানতাম আজকের কাহিনীর জন্য আমার স্বামী
স্বামী আমার সাথে সারা রাত কোনো কথা বলবে না। আমি মনের অজান্তে 2-3 বার কথা বলতে চাইলো কিন্তু বলিনি। জানি না কিভাবে এবার তরকারিতে লবণ বেশি হয়েছিল। আমি অনেক কিছু ভাবতে ভাবতে কখন জানি ঘুমিয়ে পড়েছি এবং কখন জানি সকাল হয়ে গেল। এমন সময় আমার শাশুড়ি চিল্লাচিল্লি করে উঠলো, সবাই কোথায়, দেখে যা তোদের ঘরের বউ কি করেছে। শাশুড়ি চিল্লাচিল্লি শুনে সবাই দৌড়ে আসলাম, দেখলাম শাশুড়ি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন শাশুড়ি আমার চুলের মুঠি ধরে বলল, দেখতে পাচ্ছ তোমরা সবাই আমার ছেলের টাকা কিভাবে নষ্ট করে। বৌমা এত ভালো ভাত বাড়ির পিছনে কেমনে ফেললা? আমি বললাম, মা আমি তো ফেলিনি। তখন আমার খালাতো ননদ বলল, তুমি ফেলোনি তাহলে কি ভাতগুলো উড়ে এসেছে? আমি বললাম, মা সত্যি আমি ফেলিনি, আমি কেন ফেলবো? রাতের বেলা আপনাদের ছেলে খাওয়ার পরে আর ভাত থাকে না। প্রতিটা দিন সবার খাওয়া শেষে আমি অল্প করে খাই, না হয় না খেয়ে থাকি। প্রতিদিন একটা না একটা ঝামেলা আমার সংসারে কেন হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু বিশ্বাস করুন সত্যি মা, আমি ভাত ফেলিনি। আমার স্বামী এতক্ষণ চুপ করেই ছিল। হঠাৎ আমার স্বামী রেগে গিয়ে আমার গায়ে হাত তুলে আমার স্বামী আমাকে ইচ্ছা মতো মারতে লাগলো। এমন সময় আমার ননদ আসে। ভাবি তুমি আর কত অপমান সহ্য করবে, তুমি কিছু বলো না কেন? শাশুড়ি বলল, বড়দের মধ্যে তুই নাক গলাতে আসবি না। তখন আমার ননদ বলল, আর না মা, অনেক হয়েছে। এই দেখো প্রতিদিন ভাত কে নষ্ট করে। আমার ননদ তার হাতের ফোনটা নিয়ে সবাইকে একটা ভিডিও দেখালো। ওইখানে স্পষ্ট দেখা যাচ্ছে আমার ননদের খালাতো বোন প্রতিদিন রাতের বেলা ভাত চুপি চুপি ফেলে দিচ্ছে যাতে করে আমাকে ফাঁসানো যায়। এই ভিডিওটা দেখার পরে সবাই মাথা নিচু করে রইলো। তখন আমার শ্বশুর অনেক বেশি রেগে গিয়ে আমার শাশুড়িকে বলল, শুনো তুমি তোমার বোনজিকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দাও। এরকম তৃতীয় পক্ষ মেয়ে থাকলে কখনোই আমার ছেলে বউ সুখী হতে পারবে না। আর শোনো সবাই, আমার বৌমার কাছে তোমরা মাপ চাও। বাংলাদেশের প্রতিটা মেয়ে কিন্তু সুখে আছে এমনটা নয়, পরের জন্যই কিন্তু সংসার ভাঙে অনেক। তাই সম্পর্কের মাঝখানে কখনো তৃতীয় ব্যক্তি আনতে নেই। আর প্রতিটা ঘরের ননদ যেন ভাবিকে এইভাবেই সাপোর্ট করে।